তো যেটা বলছিলাম যে আমাদের এখানে কিছু ফসলের ইরিগেশনের বিভিন্ন স্টেজ আছে, যে স্টেজের মধ্যে মানে ওই ফসলটায় ওই সময় ইরিগেশন না দেওয়া হলে জমির একদম মারাত্মক রকমের ক্ষতি হয়। তো এই জিনিসগুলো জাস্ট একটু জানিয়ে রাখতে হবে। এক একটা ফসলের এক এক রকম। দেখো, কটনের ক্ষেত্রে প্রি ফ্লাওয়ারিং বা বল ফরমেশন বলা হচ্ছে। গ্রাউন্ড নাটের ক্ষেত্রে পড ফরমেশন বা ফ্লাওয়ারিং স্টেজ। তার মানে এই স্টেজগুলো যদি না জানি আমি, তাহলে কোনোদিন এটা বানায়ও লিখতে পারবো না। হ্যাঁ। আর হচ্ছে এটা খুব একটা দরকার নাই আমাদের তো এটা আমরা একটু শেষ করব। আমাদের আরেকটা অংশ আছে, দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যালো, কথা বলতে হবে। হ্যাঁ জি স্যার। ভাইয়া, দেখা যাচ্ছে। যদি দেখা যায় তাহলে আমি তোমাদেরকে আবার একটু বলি। সেটা হচ্ছে যে আমরা তোমার এই যেটা বলতেছিলাম যে একটু আগে তোমার আমরা কিছু একটা বলছিলাম ল্যান্ড ইকুইভেশন ইকুইভ্যালেন্ট রেশিও। আমরা বলছিলাম যে তোমার কোনো জমিতে যদি ফসল না হয় তাকে বলা হয় তোমার ফ্যালো ল্যান্ড। কোনো জমিতে যদি তোমার এক বছরে একটা ফসল হয় তাকে বলে সিঙ্গেল ক্রপ এরিয়া। দুইটা ফসল হলে ডাবল ক্রপ এরিয়া এটাকে। তিনটা ফসল হলে তোমার নেট ক্রপ এরিয়া। মানে এই যে কোনটা কি সংজ্ঞা, তোমার কোনটা হচ্ছে কালচারেবল ফরেস্ট, কালচারেবল ওয়েস্টল্যান্ড, এই সংজ্ঞাগুলো এখানে তোমার আছে। এটা একটু দেখে রাখতে হয়, এটা দেখে রাখবা একটু করে। এটা খুব বেশি আসে না, কিন্তু তোমার জেনে রাখতে হবে যে ফেলোল্যান্ড কি বা কালচারেবল ওয়েস্ট কি, এই জিনিসগুলো তোমার লিখে রাখতে হবে। এবং এখান থেকেই তোমার টোটাল ক্রপ এরিয়াটা বের করা হয় এইভাবে: সিঙ্গেল ক্রপ এরিয়া যোগ ডাবল ক্রপ এরিয়া গুণন 2, ট্রিপল ক্রপ এরিয়া গুণন 3। এটা মিলে টোটালটা মিলে হচ্ছে টোটাল ক্রপ এরিয়া। ঠিক আছে। আচ্ছা, ক্রপিং ইন্টেন্সিটির সংখ্যাটা হচ্ছে এরকম। দেখো, টোটাল ক্রপ এরিয়া ভাগ নেট ক্রপ এরিয়া গুণন 100। টোটাল ক্রপ এরিয়াটা কি খেয়াল করে দেখো। কোনো একটা মানে জায়গার যদি আমরা ভাইয়া ভাইয়া, বলো। এই যে আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট দেখা যাইতেছে, মানে হচ্ছে ওই স্ক্রিনটা দেখা যাইতেছে না। মানে বইয়ের যে স্ক্রিনটা দেখাইতেছিল ওইটা দেখা যাইতেছে। বই দেখা যাচ্ছে না? না না, আপনার হোয়াটসঅ্যাপ না দেখা স্যার। যাইতেছে। হাই হাই, তোমরা আমার হোয়াটসঅ্যাপ দেখতেছো? কাজ সারছে হ্যাঁ। কার সাথে কে জানে। ঝগড়াঝাটি করছিলাম কিছু হোয়াটসঅ্যাপে। দেখি দেখি, দাঁড়াও। চ্যাট করো প্লিজ। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? স্যার এখন এই তো দেখ। হুম। জি স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ এখন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে ল্যান্ড ইউটিলাইজেশনটা কিরকম আমাদের কোনো একটা জমির যদি আমরা মানে মাপতে চাই, এই যে তো পরের এটা দেখো তোমরা যে টোটাল ক্রপ এরিয়া, মানে কোনো একটা জমির টোটাল ক্রপ এরিয়া মাপতে গেলে একটা সেখানে একটা যদি একটা সিঙ্গেল ফসল থাকে, মানে বছরে একটা ফসল হয়, তাহলে ওই ফসলের সাথে 1 গুণ দিতে হয়। আর যদি দুই ফসল হয় 200, মানে 200%। তো এরকম করে গুণ দিয়ে তোমার ভাগ করতে হয় টোটাল, মানে টোটাল ক্রপ এরিয়া। তাহলেই তোমার ক্রপিং ইন্টেন্সিটিটা বের হয়। খুব সহজ। তোমরা একটু সংখ্যাটা একটু দেখবা। নেক্সট ক্লাস যদি না বুঝো, নেক্সট ক্লাসে আবার আমরা আলোচনা করতে পারবো। ঠিক আছে। এটা খুবই আসে এট প্রেজেন্ট আমাদের দেশে কতটুকু প্রবেবিলিটি আছে ঠিক লাগবে। এবার তোমার কিছু টার্মিনোলজি শিখতে হবে, সেটা আমি তোমাদেরকে বলছি। ইন্টারকালচার রিলেটেড টার্মিনোলজি যেগুলো আছে, যেমন তোমার কটনের ক্ষেত্রে জিনিং বলতে কি বুঝো?
তোমরা এখন এগুলো সব ধরে ধরে পড়াইতে গেলে প্রচুর সময়ের ব্যাপার, এটা খুব টাফ। তোমাদেরকে বলি যে তোমরা এই সংজ্ঞাগুলো শিখে রাখবা। যেমন জিনিং হচ্ছে কটনের তোমার বীজ থেকে তুলাকে ছাড়ানোর প্রক্রিয়াটাকে বলা হয় জিনিং। হুম। তো তোমার প্রসেস অফ সেপারেশন অফ কমার্শিয়াল লিন্ট ফ্রম দ্য সিড কটন, মানে ধরো যে তুমি দেখবা তোমাদের বাসায় যদি শিমুল তোলা থাকে, মানে বালিশ থাকে, শিমুল তোলার বালিশ থাকে, দেখবা ভিতরে তোমার বালিশের ভিতরে দেখবা কিছু বীজও পাওয়া যায়, মানে ভিতরে গজগজ করতেছে বীজ পাওয়া যায়। তো বীজের সাথে তুলা লেগে থাকে, তো বীজ থেকে তুলাটাকে আলাদা করার প্রক্রিয়াটাকে বলা হয় জিনিং। তো সিড কটন কি আর কটন সিড কি, এটা আসে। তারপরে হচ্ছে প্রাইমিং কি তোমরা জানো। প্রাইমিং এই শব্দটা দেখো সবাই একটু খেয়াল করো, এখানে প্রাইমিং এর যে সংজ্ঞাটা দেয়া আছে, প্রাইমিং আসলে দুই ধরনের প্রাইমিং আছে, সেম শব্দ কিন্তু ইয়ে। তোমাকে যদি বলে হোয়াট ইজ সিড প্রাইমিং, বেশিরভাগ সময় সিড প্রাইমিংটাই আসে। সিড প্রাইমিংটা হচ্ছে আমরা যখন ধান, তোমরা কেউ কখনো দেখছো কিনা, তোমরা যদি বলো যে ধান যখন লাগানো হয়, ধান যখন জমিতে ফেলা হয়, মানে ইয়ে করার জন্য, এই তোমার চালা তৈরি করার জন্য, বীজতলা করার জন্য, তখন ধানটাকে ওভারনাইট প্রথমে পানির মধ্যে ভিজায় রাখে। পানির মধ্যে ভিজায় রেখে তারপরে এই পানির মধ্যে থেকে তুলে তুলে এটাকে তোমার করে কি একটা ওই বস্তার মধ্যে বা পাতা টাতার মধ্যে তোমার পানি ছড়ায় রাখে, তাহলে তোমার অঙ্কুরোদ্গম হয়। এই যে এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রাইমিং বা জাগ দেওয়া, বাংলায় বলে জাগ দেওয়া, জাগ জাগ দেওয়া। আমার এই শব্দটা কেউ বুঝতে পারছো এরকম বলতে পারবা কেউ এখানে, বা এই জি প্রাইমিংটা? স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, শাহিন একটু তাহলে তুমি একটু বলে দাও তো আসলে এই যে ধানের জ্বালা তৈরি করার জন্য ধানটাকে কি প্রসেসে কি করে বলো তো একটু। স্যার প্রথমে হচ্ছে ধানটা একটু ধুয়ে নেওয়া লাগে, ধুয়ে নেওয়ার পর হচ্ছে ওইটা বস্তায় করে মানে যেটা ওই গানি ব্যাগ বলা হয় আর কি, মোটা ইয়া যেটা আর কি, ওইটাতে রেখে কিছুদিন রেখে দিলে ওখানে গরম গরমের কারণে ওখান থেকে অঙ্কুরোদ্গম হয়। হ্যাঁ, এবং ভিজে থাকে, ময়েশ্চার টেম্পারেচার মিলে এটা তোমার অঙ্কুরোদ্গম হয়। এই প্রক্রিয়াটাকে বলা জি হয় স্যার, তোমার এই ইয়ে প্রক্রিয়া, তোমার সিড প্রাইমিং। প্রাইমিং। হ্যাঁ, প্রাইমিং। বাট একই রকম প্রাইমিং শব্দটা আবার টোবাকো লিফ প্রাইমিং। তোমার ওই যে টোবাকো, মানে টোবাকো বলতে তামাক পাতাকে যে জি ধোঁয়ায় স্যার। রাখা হয়, এটাকেও তোমার সেই প্রাইমিং এর মতোই বলা হয়। হ্যাঁ, তোমার প্রাইমিং এর ক্ষেত্রে মানে তোমার বলা হয় যে মানে গাছের পাতা যখন হারভেস্ট করা হয়, আগে নিচের দিকে বড় বড় পাতাগুলো হারভেস্ট করে, তারপরে আস্তে 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 উপরের দিকে পাতাগুলো হারভেস্ট করে। জি স্যার। প্রাইমিং ইন কেস অফ টোবাকো। ঠিক আছে, এটুকু মনে রাখবো। কিউরিং কি টোবাকোর ক্ষেত্রে? কিউরিং হচ্ছে তোমার এই যে ইয়ে করা হয়, শুকানো স্যার। হ্যাঁ শুকানো আর কি। তারপরে স্টেম কাটিং ইন টি, মানে টি গাছের তোমার, এটা তোমার খুব বেশি ইম্পর্টেন্ট না। রেটিং অফ জুট, খেয়াল করে দেখো পাট গাছের পাট আমরা কিভাবে পাই? পাট গাছটা আস্ত গাছ। পাট জাগ দেয়া। হ্যাঁ, গুড। গাছটা কেটে নিয়ে এসে পানির মধ্যে ইয়ে করা হয়, ভিজিয়ে রাখা হয়। ভিজিয়ে রাখলে, কিছুদিন ভিজিয়ে রাখলে এটার মধ্যে ব্যাকটেরিয়াল ইয়ের কারণে তোমার দেখা যাচ্ছে তোমার পাটের আঁশগুলো আলাদা করে ফেলা। আঁশগুলা ছড়ায়। হ্যাঁ, তোমরা পাট কাঠিটাকে থেকে আঁশগুলোকে আলাদা করে ফেলে, দ্যাট ইজ কল দ্য জুট রেটিং। আরেকটা শব্দ আছে রিবন রেটিং। আমাদের দেশে পাট যখন পচানোর সময় হয়, তখন গ্রামে গঞ্জে অনেক জায়গায় দেখা যায় তোমার, বিশেষ করে পাট পচানোর সিজন হচ্ছে তোমার ওই সিজনে পানি থাকে না। ফলে পানি না থাকলে তোমার এটা শুকাবে, মানে ভিজাবে কোথায়? অনেক দেখা যায় পুকুরে পানি থাকে না, খালে বিলে পানি থাকে না। এই সময়টা অনেক সময় এরকম হয়। তখন করে কি, এটা নতুন একটা পদ্ধতি আবিষ্কার করছে যে পাট গাছ থেকে কাঁচা অবস্থায় পাটটাকে তোমার, রিবনটাকে তোমার ইয়েটা মানে পাট কাঠিটাকে মানে থেতলা করে একপাশে ধরে টান দেয়, শুধুমাত্র ওই আঁশটা চলে আসে। ওই আঁশটা চলে গেলে ভলিউমটা কমে গেল, পাটকাঠিগুলো সব আলাদা করে ফেললে যে ভলিউমটা কমে যায়, ওই আঁশটা শুধু পানির মধ্যে, যেহেতু পানি সংকট ওই সময়টায় তোমার ওই শুধু আঁশটা পানির মধ্যে চোবানো হয়, দ্যাট ইজ কল্ড রিবন রেটিং। আচ্ছা, এগুলো খুব সহজ। টি, তোমার ক্লাসেস অফ টি, টি এর চায়ের কত রকম প্রকারভেদ আছে, টপিং অফ টি, এগুলো একটু দেখতে হবে। এসটিপি সুগার কেন ট্রান্সপ্লান্টিং মেথড, তোমাদেরকে আমি বলছি যে তোমার দুই রকম ট্রান্সপ্লান্টিং মেথড আছে, একটা হচ্ছে এসটিপি আর একটা হচ্ছে ট্রান্স মেথড, এটা একটু দেখে রাখতে হবে। একটু আগে বলতেছিলাম মেজর ক্রপিং প্যাটার্ন অফ বাংলাদেশ, বাংলাদেশের মেজর ক্রপিং প্যাটার্ন দেখো, বুড়ো ফেলো টিয়ামন, এটা হচ্ছে একটা অঞ্চলের জন্য। আর এটা হচ্ছে বুড়ো ফেলো ফেলো, এটা হচ্ছে লল্যান্ড মানে হাওর অঞ্চলের জন্য। তারপরে কোনো আবার ইয়ে আছে তোমার, কোথাও কিন্তু বোরো সময় বোরো ধান হয় না, পাট হয়। যেমন ফরিদপুর অঞ্চলে এখন
মানে বোরো ধান না লাগায় পাট লাগায় রাখছে, পাট, আমন, মাস্টার্ড। তারপরে ফেলো ফেলো টি আমন, যেটা উঁচু জমি বরেন্দ্র অঞ্চলে তোমার ফেলো ফেলো টি আমন, শুধু আমন ধান হয় কিন্তু সেখানে ইয়ে হয় না, বোরো হয় না, ইয়ে হয় না। তাহলে খেয়াল করো, যদি তোমার 1 নাম্বার ফসলে তোমার বোরো না হয় তাহলে ওইখানে ফেলোই থাকবে। এটা কিন্তু এরকম হবে না টিয়ামন ফেলো ফেলো, এরকম কিন্তু হবে না, ফেলো ফেলো টিয়ামন। দিস ইজ কল্ড সিকুয়েন্স। ঠিক আছে? কিছু নতুন টার্মিনোলজি আসছে যেটা তোমার আমাদের খুব মানে ফ্রিকোয়েন্টলি জানতে হয়। হোয়াট ইজ এলএলপি? লাইন লগো পার্চিং। কোনো একটা জমিতে ধান যদি লাইন করে লাগানো হয় তাহলে জমির ইন্টারকালচারাল অপারেশনের সুবিধা হয়। তাহলে লাইন করে লাগানোকে এবারে বলে। আর লগো মানে হচ্ছে, তুমি মনে করো একটা জমিতে লাইন করে লাগাইছো কিন্তু ধরো প্রতি 10টা লাইনের পরে একটা লাইন বাদ রাখছো, দ্যাট ইজ কল্ড লগো। বাদ রাখার কারণ হচ্ছে তুমি যে সার দিবা ওই যে ফাঁক দিয়ে যাবা, গিয়ে সার দিবা। তাহলে এই যে তোমার ফাঁকা স্থান দিয়ে যাওয়ার জন্য যে একটা র বাদ রাখা, দ্যাট ইজ কল্ড লগো। লাইন লগো। আর পার্চিং মানে হচ্ছে জমির মাঝখানে মাঝখানে ডাল পুঁতে দেওয়া, গাছের কাঠি, মনে করো যে একটা বাঁশের কঞ্চি পুঁতে দিলে ওইখানে তোমার গিয়ে পাখি বসবে, পাখি গিয়ে পোকা খাবে। তাহলে একটা পাখি বসলো, পাখি গিয়ে পোকা খাইলো, তাহলে তোমার পোকার পরিমাণটা কমবে। এটা একটা আইপিএম এর একটা কৌশল। তারপরে লাইন লগো পার্চিং, এই শব্দটা হচ্ছে সহজে বলে সংক্ষেপে বললে এলএলপি। তো নর্মাল সিডলিং অ্যাবনর্মাল সিডলিং এর মধ্যে পার্থক্য কি? তোমার এই যে এইখানে একটা প্রশ্ন আছে, দেখো, ময়েশ্চার কন্টেন্ট। তোমার যদি মানে কোনো একটা ইয়েতে যদি কত পার্সেন্ট তোমার ময়েশ্চার থাকলে কি কি ঘটনা ঘটে। একটু আগে বলতেছিলাম যে ময়েশ্চার তোমার 12 থেকে 18% হলে কি হবে, 9 থেকে 12% হলে ইনসেক্ট অ্যাক্টিভিটি অর সয়েল সিডের মধ্যে, 8%-এর হলে স্টোরের জন্য সেফ। তো এটা কত পার্সেন্ট? কিন্তু সব ইয়ের জন্য, ধানের জন্য একরকম ময়েশ্চার, আবার সরিষার জন্য একরকম ময়েশ্চার, এটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ। মেথড অফ ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন, এটা খুব সিম্পল, দেখে রাখবা। খরিফ 1, খরিফ 2, খরিফ রবি কোনটা কবে হয়, কোন সময় কিরকম টেম্পারেচার থাকে, এটা জেনে রাখবা। এই মোটামুটি। তারপরে হচ্ছে কোশ্চেন, রাইস নিয়ে কিছু কোশ্চেন আছে এখানে, এটা আমরা তোমার ইয়েতে পড়ে রাখবো, কি বলে এটা, কালকে পরবর্তী আধুনিক ধানের ক্লাস। এই যে একটু আগে বলতেছিলাম বিভিন্ন ফসলের জাতের নাম। হ্যাঁ, জাতের নামগুলো যেমন হুইটের সোনালিকা, শতাব্দী, কাঞ্চন, গৌরব, আকবর, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। জাতের নামগুলো যত বেশি জানবো তত আমাদের পরীক্ষায় কিন্তু একটা না একটা জাতের নাম আসে। উইডের মধ্যে অ্যালোলোপ্যাথির সংজ্ঞাটা আসে। অ্যালোলোপ্যাথিটা কি, অ্যালোলোপ্যাথিক ইফেক্টটা কি। তারপরে হচ্ছে তোমার এই যে বিভিন্ন রকম হার্বিসাইডের এক্সাম্পল আসে, যে ধান গাছে উম, এই খরিফ সিজনে তোমার কয়টা ইয়ের নাম বলো, ধানের উইডের নাম বলো। তো অনেক সময় দেখা যায় যে তুমি যে উইডের নামটা লিখতেছো সেটা হয়তো বা রবি সিজনে হয়। আবার দেখো, তোমাকে বলবে পাট গাছের কয়েকটা উইডের নাম লেখো। তো পাট গাছে কি হইলো? পাট গাছে নিশ্চয়ই তোমার সব গাছ উইড হয় না। তাহলে ধান গাছ, পাট গাছ, গম গাছ, এরকম গম গাছের চেনোপোডিয়াম অ্যালবাম, যেটা ভুট্টিয়ে, যেটা ওই যে তোমার বথুয়া, সেটা হয়। তাহলে অথবা হ্যাঁ, এক এক ফসলে এক একটা। তো এরকম কিছু স্পেসিফিক ইয়ের নাম জানতে হবে। আবার কিছু হার্বিসাইডের নামও আসে। হার্বিসাইড গুলো আবার কেউ কোনটা কন্টাক্ট হার্বিসাইড, সিস্টেমিক হার্বিসাইড। কন্টাক্ট আর সিস্টেমিক জিনিসটা কি বুঝো? কে বলতে পারবে? জি স্যার, পারবো। হুম, বলো প্লিজ। স্যার, কন্টাক্ট হার্বিসাইড হলো যে যে কোনো একটা প্লান্টের নির্দিষ্ট পার্টের মধ্যে অ্যাপ্লিকেশন করা হয়, যার মাধ্যমে ওই নির্দিষ্ট পার্টকে সংক্রমণ থেকে আহ, নিরাময় করে। আর সিস্টেমিক হার্বিসাইড এটা হচ্ছে যেমন ভাস্কুলার বান্ডল, এটার মাধ্যমে কাজ করে। যে কোনো একটা পার্টে যদি ওইটা লাগানো হয় তো ওই প্লান্টের ভাস্কুলার বান্ডলের মাধ্যমে ওইটা সারা দেহের মধ্যে মানে প্রচার করে আর কি, যার ফলে পুরা ইয়েটা সংক্রমণ থেকে নিরাময় হয়। থ্যাংক ইউ। আমি তোমাদের সহজ করে বলে দিই একটু। কন্টাক্ট মানে হচ্ছে, মানে বাজেভাবে এক্সাম্পল দিলাম, কোনো একটা মানুষের গায়ের মধ্যে অ্যাসিড ছুঁড়ে মারা হইলো, অ্যাসিড ছুঁড়ে মারলো, তার শরীর ঝলসে গেল, সে মরে গেল। তাহলে এটা হচ্ছে কন্টাক্ট, মানে সরাসরি কাজ করলো। ইঁদুরের গায়ের মধ্যে তোমার জিঙ্ক ফসফেটের যদি তোমার মানে ইয়ে হয় কোথাও, যে কালো কালো দেখবা ইঁদুর মারা ওষুধ আছে, রাখা হয় বিস্কিটের মধ্যে লাগায় রাখা হয়, ইঁদুর সেটা খাইতে যাবে, সাথে সাথে যেখানেই লাগবে সেখানে তোমার রক্ত টক্ত বের হয়ে ইঁদুর মারা যাবে। কন্টাক্ট। আরেকটা হচ্ছে সিস্টেমিক, যেমন তোমাকে একটু বিষ খাওয়াই দেওয়া হলো, বিষ খাওয়াই দেওয়ার পর এটা তোমার পাকস্থলী, তোমার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দিয়ে গেল, মধ্যে দিয়ে যায় নার্ভাস সিস্টেমকে এফেক্ট করলো,
তোমার সিস্টেমটাকে এফেক্ট করলো, করে তুমি আস্তে ধীরে মারা গেলে। তো এরকম হার্বিসাইডের ক্ষেত্রেও এরকম তোমার গাছের সিস্টেমের মধ্যে জাইলেম ফ্লোয়েম ভাস্কুলার সিস্টেমের মধ্যে যখন যাবে তখন যেটা মারবে দ্যাট ইজ কল্ড সিস্টেমিক। আর কন্ট্যাক্ট হচ্ছে সরাসরি পাতার মধ্যে লাগছে, পাতাটাই ঝলসে গেছে। আচ্ছা, কিছু তোমার ইয়ের সাইন্টিফিক নিয়ম আসে, কিছু কমন সাইন্টিফিক নিয়ম আসে যেগুলো তোমার খুব ইম্পর্টেন্ট, যেমন শ্যামা ঘাসের সাইন্টিফিক নিয়ম আসেই ধানের। তারপরে তোমার কিছু তোমার রবি ক্রপের, রবি ধানের কয়েকটা বলবে যে রবি সিজনে হয় এরকম স্পেসিফিক দুইটা ইয়ের নাম বলো, উম, এই উইডের নাম বলো, অথবা খরিফ সিজনে হয়। অর্থাৎ এরকম স্পেসিফিক সবগুলা শিখতে হবে এরকম না। তুমি ধানের দুইটা পড়বা, সুগার কেনের দুইটা পড়বা, রবিয়ের দুইটা পড়বা। শোনো, ধানের দুইটা পড়লে যে আবার সুগার কেনের আলাদা দুইটা পড়তে হবে এরকম না। এমন কিছু কমন জিনিস পড়বা যেটা হয়তো বা ধানেও তুমি কাজে লাগাইতে পারো, গমেও কাজে লাগাইতে পারো, ইয়েতেও কাজে লাগাইতে পারো, এটা মাথায় রাখবা। ওকে, মোটামুটি এই ছিল আমাদের এগ্রোনমি ক্লাস। এগুলা মানে ইয়ে সিড সায়েন্সটা আজকে আর ধরবো না, মানে আমাদের এখন, মানে এখন আর আমার ইয়ে হচ্ছে না। আমরা অনেক কথা বলছি আজকে। তাহলে আমরা দেখছো তোমাদের ক্লাসের পার্টিসিপেন্ট কমতে কমতে 9 জনে 9 জনে এসে ঠেকছে। এত রিকোয়েস্ট, এত অনুরোধ, এত বকাঝকা, কেন ক্লাস করে না? তাহলে কি করব বলো তো আমরা? আচ্ছা, একটু বলে রাখি, আমরা নেক্সট ক্লাসে আধুনিক ধানের চাষ বইটা সম্বন্ধে, বইটা নিয়েই আমরা ক্লাস করব। আর আজকে যে সিড সায়েন্স যেটুকু বাকি আছে ওইটুকু ক্লাস করব নেক্সট ক্লাসে। হোপফুলি নেক্সট ক্লাসটা আমরা বৃহস্পতিবার বা শুক্রবারে হতে পারে, আমি জানাবো তোমাদেরকে। তো তোমরা উপস্থিত থাকার চেষ্টা করবা সবাই। আর আজকে ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা ঈদের ছুটিতে হয়তো বাসায় চলে যাব। ক্যাম্পাস ছুটি হয়ে গেছে অলরেডি, মানে ছুটি হয়ে যাবে আর কি বৃহস্পতিবার থেকে। তো স্যার, ওই টাইমে যদি গেস্ট টিচার রাখা হয় তাহলে দেখা যাবে যে আমরা অনেকে বাসায় গেলে ওই কারেন্ট থাকে না ভাই, ওয়াইফাই এগুলো থাকবে না, যার কারণে আমরা কোনো কোশ্চেন করতে পারবো না। তো ওই সময় মনে হয় কোনো গেস্ট টিচার না রাখলেই ভালো হয় স্যার, ওকে, মানে আমার ব্যক্তিগত মতামত আর কি। ঠিক আছে। ইভেন আমি আসলে তোমাদের যেটা ভাবছি, এখন আর গেস্ট টিচার নিয়ে এসে আর মোটামুটি আমরা যেসব বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন ছিল, তোমার প্রাইভেটে ইয়ে বিভিন্ন জায়গায় ইয়ে এগুলো নিয়ে কথাবার্তা যা বলার বলে ফেলছি। তোমাদের পার্টিসিপেশন ভালো না হলে আর গেস্ট লেকচারার নিয়ে আসবো না আমি। আর আমি আপাতত আমাদের রিসার্চ রিলেটেড, এগ্রিকালচার রিলেটেড কোর্সটা শেষ করি। তারপরে হচ্ছে আবার যদি সুযোগ হয় তখন আমরা ইয়ে করবো, গেস্ট লেকচারার নিয়ে আসবো, ঠিক আছে? বাট আমাদের গেস্ট লেকচারার নিয়ে আসা সম্ভব ওকে স্যার। খুবই কম এখন আপাতত। তো তোমরা যদি ইয়ে করো, আমরা তাহলে আজকে শেষ করি তোমাদের জন্য। ইয়ে হচ্ছে তোমাদের ওই যে আধুনিক ধানের চাষ বইটা আজকে আবারও বলতেছি তোমরা ভালো করে পড়ো। নেক্সট ক্লাসে আমি তোমাদের প্রশ্ন টশ্ন করে ওইটা থেকে আমরা মানে উত্তর বের করব, এবং ওইটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বই, যেটাতে বাড়ি বিনা যত কিছু বলো চাকরি পরীক্ষায় অন্ততপক্ষে 5টা 7টা 10টা প্রশ্ন হয়। অতএব আমরা ওটাই পড়বো, নেক্সট ক্লাসটা ওটা নিয়েই করবো। সবাইকে ইয়ে করি, আজকে রাখতেছি, ধন্যবাদ।